যেদিন ইলেকশন রেজাল্ট হয়েছে 13 তারিখে, ওই দিন থেকে কিন্তু মব বন্ধ। তারা একটু থমকে গেছে। তারপরে তো 2 দিন সময় নেবে, দম দিবে, দেখবে যে এখন আমি একটু করে দেখি টেস্ট কেস কি হয়। যদি কেউ কিছু অ্যাকশনে না যায় তাহলে মব আবার হবে। এটা আসলে আমার কাছে পছন্দ হয় নাই। এভাবে করাটা আসলে ঠিক না। কারণ আপনি নতুন সরকার আসছেন, আপনার একটা আলাদা পলিসি আছে। আপনার পলিসির সঙ্গে আগের গভর্নমেন্টের পলিসি নাই মিলতে পারে। আপনার পলিসিকে বাস্তবায়ন করার জন্য আপনার হয়তো আপনার মতো একজন লোক দরকার। তো সেই লোকটা হয়তো মোস্তাকুর রহমান, কেন কিভাবে সে আলোচনা হয় পরেই করি, কিন্তু আপনি মনে করেছেন তাকে আপনি দিবেন, দেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে। আগের গভর্নরকে আপনি তো যে কোনো সময় বাদ দিতে পারেন, আপনার তো এখতিয়ার আছে, নাকি বাদ দেন, বাদ দিয়ে তারপরে তাকে দেন। কিন্তু আগের গভর্নর উনি বলতেছেন যে আমাকে তো কোনো কেউ টার্মিনেট করে নাই, আমি নিজেও আমি মিডিয়াতে পড়ে আমি অফিস ছেড়ে চলে গেছি। মানে তার মানে কি, উনি একজন মানে মান সম্মানে ভয় পেয়েছেন, ভয় পেয়ে উনি বেরিয়ে গেছেন। এবং ওনার সঙ্গে যা ছিল সে তো মোটামুটি হেনস্থার শিকারই হয়েছে এক ধরনের। তো তারপরে এটা হলো এই জিনিসটা, এই যে প্রক্রিয়াটা না, এই প্রক্রিয়াটা আসলে শোভন না আমার কাছে, মানে এটা শোভন হয় নাই। এটা মানে কেন এরকম করলো? কারণ আমি দেখেন, এই বিএনপি বর্তমান যে বিএনপিটা আছে, এই বিএনপির সঙ্গে আগের বিএনপি ধরেন, অথবা এই বিএনপির সঙ্গে আগের গভর্নমেন্ট ধরেন, অথবা হাসিনার গভর্নমেন্ট ধরেন, ওদের একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য হলো তারেক রহমানের প্রত্যেকটা স্টেপ আপনি দেখেন, প্রত্যেকটা কর্মকাণ্ড আপনি দেখেন, তার মধ্যে একটা জিনিস আপনি বলতে পারবেন যে এটা হলো মানে সৌজন্যতা জ্ঞানটা এটা পরিপূর্ণতার মধ্যে আছে। এবং উনি খুবই শোভন, উনি কথাবার্তায় খুবই মানে আপনার ডাউন টু আর্থ এবং খুবই ভদ্র একটা আচরণ করছেন। তার আচরণের সঙ্গে কিন্তু এই আচরণটা মিলে না। এখন মনে করেন একজন লোক প্রধানমন্ত্রী হন, উনি তো আর মানে সব কিছু ওনার ইঙ্গিতে হয়, ওনার মতো করে হয়, তা তো না। অনেকে করেন হয়তো উনি খালি পলিসিটা দেন, অনেকে বাস্তবায়ন করেন। এই বাস্তবায়ন প্রক্রিয়াটা ভালো হয় নাই। পলিসি নিয়ে আমি কোনো আলোচনা করবো না, এই কারণে পলিসি হয়তো পরে বোঝা যাবে। এখন অনেকে বিতর্ক করতেই পারেন যে এই বর্তমান যিনি আসছেন উনি একজন ব্যবসায়ী, ব্যবসায়ীদের কখনো হয় নাই। আবার উনি এমন ব্যবসায়ী যে উনি নিজে একসময় ঋণ খেলাপি ছিল, তো যত ঋণ খেলাপি আছে সব তার বন্ধু বান্ধব, এবং বন্ধু বান্ধবের জন্য উনি অনেক কিছু করার চেষ্টা করবেন। অনেক রকম সমালোচনা কিন্তু হতে পারে, এগুলো হোক, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নাই। উনি নিজে কি করবেন সেটা দেখেই মন্তব্য করতে চাই। কিন্তু যে প্রক্রিয়া চেঞ্জটা করা হলো, এই প্রক্রিয়াটা আমার কাছে ভদ্র জনচিত মনে হয় নাই। এটা হলো আমার এই ক্ষেত্রে মূল কথা। তো এরকম এখন মাত্র মনে করেন সরকার আসছে, এখন 2 সপ্তাহ হয় নাই, তাই না? এখন এর মধ্যে অনেক কিছু ঘটবে, অনেকে বলবে যে মাত্র আসলো এখনই সমালোচনা শুরু করছেন। আমি মনে করি এটা আবার কোনো অন্যায় না, কারণ সমালোচনা তো ছোট থেকে করা উচিত। ভাই একটু পিছনে যদি আমরা ফিরে যাই, যে রাজনৈতিক একটা বিতর্ক এরই মধ্যে যেটি তৈরি হয়েছে, যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া, জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে যেটি যায় না, বা জুলাই সংস্কার, বিশেষ করে এনসিপির আহ্বায়ক বলেছেন যে এক ধরনের বলা যায় যে প্রতারণা মানুষের সঙ্গে। দেখেন ভাই, এটা তাদের এখানে অনেকেরই রাজনীতি আছে। বিএনপির একটা রাজনীতি, জামাতের একটা রাজনীতি, এনসিপির আরেকটা রাজনীতি। 3 দলের রাজনীতি এক না, এখন তো একই দল হয়ে যেত। কারণ আলাদা আলাদা দল হিসেবে তারা তাদের মতো করে রাজনীতি করতেছে। যেমন ধরেন আপনার জুলাই সংস্কার যেটা করছে, সবগুলো পলিটিক্যাল পার্টি মিলে করছে। এখন সবগুলো পলিটিক্যাল পার্টি কটা? 30টা পলিটিক্যাল পার্টি। এখন 30টা পলিটিক্যাল পার্টির অবস্থান জনগণের কাছে কী পরিমাণ আছে এটা আপনি দেখেন। তো এখন সবাই মিলে যে কাজটা করছে, তারা কোনটা করছে? সংস্কার কমিশন যেটা তাদের কাছে দিচ্ছে, তারা তো ওইটাই করছে। ওইখান থেকে কিছু রাখছে, কিছু রাখে নাই, এই তো করছে। আর তো নতুন কিছু হয় নাই। তো এখন যে সংস্কার কমিশনটা করছে, সেই সংস্কার কমিশনের যে লোকগুলো, সেই লোকগুলি যে জুলাই চেতনাকে ধারণ করত, তারই গ্যারান্টি কোথায়? আমি তো এই গ্যারান্টিও দেখি না। এবং যে সরকারটা ছিল, সেই সরকারটাই কি জুলাই চেতনাকে ধারণ করতো? আমি তো তাও মনে করি না। এবং যে লোকগুলি এই সংস্কারগুলি, যেমন আলী রিয়াজ সাহেব, উনি কি জুলাই চেতনার সঙ্গে ছিল? আমার তো সন্দেহ আছে। আলী রিয়াজ বলেন, মনির হায়দার বলেন, ওদের নিয়ে তো আমার সন্দেহ আছে। কাজে যখন আপনি জুলাই সনদ বলেন, আবার জুলাই চেতনা বলেন, দুটাকে সমর্থক মনে করার কোনো কারণ নাই। এখানে জুলাই চেতনা থেকে সবাই অনেক দূর যার যার মতো করে সরে গেছে। সরে যে এখন যার গলার জোর বেশি, সে বলতেছে এইটাই জুলাই চেতনা, ওটা নিয়ে টানাটানি করতেছে। কাজে সবচেয়ে বড় কথা হলো কি, তারপরে একটা জুলাই সনদ হয়েছে। এই জুলাই সনদটাকে আমি একদম ফেলে দিব তাও কিন্তু না, এর মধ্যে অনেক ভালো ভালো কিছু আছে এবং আমার কাছে এগুলো পছন্দই হয়েছে। অনেকগুলো আমি জিনিস আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেছি। কিন্তু এটাকে যেভাবে বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াটা নেওয়া হয়েছে, এই প্রক্রিয়াটা আমার অপছন্দ। এই যে গণভোট, অমুক তমুক হাবি যাবি,
এটা আমার কাছে পছন্দ হয় নাই। উচিত ছিল কি আমার বিবেচনা যে এই জুলাই সনদটা করে নতুন যে সংসদ আসবে সেই সংসদের কাছে হস্তান্তর করা। সংসদ ঠিক করবে এর মধ্যে কোনটা রাখবে কোনটা রাখবে না, কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে, এটা ওরা ঠিক করবে। কারণ সংসদে এলো এই জন্য একমাত্র মানে ফোরাম যে যা নাকি সারা দেশকে প্রতিনিধিত্ব করে। সংসদের হাতে দিয়ে দিলে এটা ভালো হতো। তা না করে ওই যে গায়ের জোরে আগে গণভোট করো, হ্যান করো, ত্যান করো, তখন বলবেন যে বিএনপি গণভোটে হা ভোট দিতে বললো কেন অথবা রাজি হলে কেন। তখন তো বিএনপিকে বেসিক্যালি ব্ল্যাকমেল করা হয়েছে। বিএনপি যদি বলতো যে আমি গণভোটে দেবো না, তাহলে সবাই মিলে বলতো এই দেখো জুলাই চেতনার বিরোধী। বিএনপি কি করবে, মাইন্ড কাছে পাই পয়সা বলছে ঠিক আছে করেন, যা করেন করেন, পরে দেখুনি করছে। এখন বিএনপি দেখতেছে, বাকি সবাই দেখতেছে কি হইতেছে। আগে যারা বিপ্লবী ছিল তারা চুপ হয়ে গেছে, কি করবে, কিছু করার নাই। এবং বিএনপি যায় তো ওই কাজই করবে। সংসদে যাওয়ার পরে তাদের 31 দফা খুলবে, জুলাই চেতনা জুলাই সনদ খুলবে, যেটা যেটা মিলবে রাখবে, বাকিগুলি বাদ। আপনি এর আগে একবার বলেছেন যে বিএনপি এইবারই তার অবস্থান স্পষ্ট করেছে যে তারা কোনটা মানে কোনটা মানে না, যাচ্ছে। সেটি কি বাস্তবায়ন হচ্ছে কিনা? ভাই রে ভাই, আমি একটা কথা বলি, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি খুবই ক্যাটাগরিক্যালি হিসাব করেন। 31 দফাটা কে করছে? কে করছে 31 দফা? বিএনপি এবং তার সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো তারা মিলে করছে। একদিনে করছে? একদিনে করে নাই। প্রথম যেটা করছে ওটা চেঞ্জ করছে, করছে কিনা? তার মানে এখানে একটা গবেষণা আছে। আবার জুলাই সনদটা কে করছে? এটা কতগুলি বিদেশি ভাড়াটে বুদ্ধিজীবী এনজিও কর্মী এরা মিলে করছে। ওইখানে যায়নি, আবার পলিটিক্যাল পার্টিগুলি মিলে কিছু কাটসাট করছে। এই তো করছে। বিএনপির কোনটা 31 দফা জিতছে? তো বিএনপি তো 31 দফার ম্যান্ডেট দিয়েছিল জনগণের কাছে, ওই জনগণ ম্যান্ডেট দিছে। এখন যদি বলি যে হা ভোটও জিতলো, বিএনপিও জিতলো, এটা কি কন্ট্রাডিক্টরি হবে? দেখেন না, 2 দিন পরে কবে যে হা ভোট দেওয়া, এই রেফারেন্ডামে কোনো নাই, ভিত্তি নাই, তখন কি করবেন? যদি বলে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই, না এখন যাত্রা তো শুরু হয়েছে মাত্র, তাই না? 8 দিন না, এটা আরো তো সামনে তো 5 বছর। আর মাসুদ ভাই আমাদের জন্য সমস্যা কি, হঠাৎ করে টেবিল উল্টে গেছে বুঝছেন। সারা জীবন হলো পড়ছি হইলো কি জানি গরুর রচনা নদী রচনা আছে না, এখন এই টেবিল উল্টে গেল আর কি হঠাৎ করে। এখন তো কথা বলা আমাদের জন্য মুশকিল। না ঠিক আছে, তারপরে যাত্রা আমি বলি আপনাকে, নতুন একটা সরকার আসছে, তাই না? এখন এই সরকার সামনের দিকে যাবে, কতটুকু যাবে আমি জানি না, তবে শুরুটা খারাপ না, আমি কিন্তু শুরুটা খারাপ বলবো না। 2-1টা যেগুলো ভুল ভ্রান্তি আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, এবং এই আলোচনাগুলি যদি ওনারা যদি ওনাদের নজরে নেন তাহলে ভালো, নজরে না নিলে খারাপ। এখন মনে করছি খারাপ, তারা যদি আবার এখান থেকে ভালো কিছু ফলাইতে পারে তাহলে ভালো। মানে এত দ্রুত কিছু বলা যাবে না। তবে আমি খালি একটা কথা বলি, তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা ওনার অনেক প্রশংসা করতেছি, তাই না? যে ওনার এই আচরণ ভালো, সেই আচরণ ভালো, এই কথা ভালো, সেই কথা ভালো, ভালো। আচ্ছা, এই কথাগুলি উনি কেন করতেছেন? আমি যেটা বুঝি আর কি, যে উনি কি একা দেশ ভালো করে ফেলাবেন? পারবেন না তো। ওনার যারা সঙ্গী যারা আছেন তারাও তো বুঝবেন, তারা কি ওনাকে ফলো করতেছেন? এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন ধরেন উনি ওনাদের শপথ নেওয়ার পরেই বললেন ওনারা কেউ গাড়ি নেবেন না, প্লট নেবেন না। সবাই বললো হ্যাঁ আমরা গাড়ি নেব না, প্লট নেব না। যদি সবাই না বলতো, যদি উনি একা বলতেন আমি গাড়ি নেব না, প্লট নেব না, অন্য সবাই যদি বলতো আমিও নিব, আমার নিব, আমরা আপনার কথা আপনাকে অনুষ্ঠান করবো না, তাহলে কিন্তু আরেক দৃশ্য হইতো। এখন দেখেন উনি কি বললেন, উনি বললেন যে আমি প্রধানমন্ত্রী হবে, বললেন যে আমার গাড়িটা আমি সরকারি গাড়ি ব্যবহার করব না, আমি আমার গাড়ি ব্যবহার করব, প্রোটোকলে গাড়িও কমিয়ে নিয়ে আমার গাড়ি তেল আমি দিব, আমার গাড়ির ড্রাইভারের বেতন আমি দিব। আচ্ছা, ওনার সবাই তো সম্পদের একটা হিসাব কিন্তু ইলেকশনের সময় দিয়েছে একটা হলফনামায়। সেই হলফনামার সম্পদে তারেক রহমানের যে হিসাব আমরা দেখছি, সেই হিসাব কি ওনার যারা মন্ত্রী হয়েছেন তাদের চেয়ে বেশি? তা তো মনে হয় না। ওই হিসাব তো আমরা দেখছি। ওনার অনেক মন্ত্রী আছে, যারা ওনার মন্ত্রী আছে এদের মধ্যে আমি তো মনে করি মোটামুটি মানে 90% মন্ত্রীর সম্পদ তার চেয়ে বেশি। মানে তারা যে হিসাব সাবমিট করছে, এই লোকগুলি কি নিজস্ব গাড়ি নাই? আছে তো। এখন উনি যখন মন্ত্রী হলেন তখন কি উনি কি এই মন্ত্রীর গাড়ি পাওয়ার পর তার গাড়িটাকে ফেলাই দিবে? ফেলাই দিবে না তো, ওই গাড়িটা রাখবে। হয়তো পরিবারের লোকজন যাতায়াত করবে যে গাড়িটা আগে উনি চালাইতেন, অথবা এই গাড়িটা ওদেরকে দেবে, এটা উনি ওটা চালাবেন, কী করবে আমি জানি না। তার মানে ওনাদের সবারই গাড়ি আছে, কিন্তু তো ওনারা তো বলতে পারতো যে আমার প্রধানমন্ত্রী এই কাজটা করছে তা আমি ওনাকে ফলো করলাম। একজন মাত্র মন্ত্রী বলছে দেখলাম, হ্যাঁ কৃষিমন্ত্রী, আর কেউ বলে নাই। কিন্তু মানে ওনাকে যে ফলো করা যায় সেটাও আবার একজন দেখাইছে, বাকিরা দেখে নেই কেন?
বলেন এই যে আব্দুল আল মিন্টু, ওনার তো অনেক গাড়ি আছে, ওনার কি লাগে সরকারি গাড়ি? বললো না কেন? আমির হোসেন মাহমুদ চৌধুরী বললো না কেন? বলেন। আরো অনেকে আছে যাদের। আর অনেকে এত এত অনেক টাকার মালিক, তো এরা কেন বললো না? তার মানে ওনার লোকরা আসলে ওনাকে অনুসরণ করে না, অথবা ওনারা এই কত টাকা একটা গাড়ির তেল এবং একটা ড্রাইভারের খরচ, এটা তো ওনারা বহন করতো। তো নতুন করে এটা পাইছে, এটাই তার বহন করতে হয়। বলবে যে হ্যাঁ আমার তো সরকার দিছে, হ্যাঁ দিছে, সরকার তো ওনাকেও দিছিল, তো উনি কি ত্যাগ করে কোনো ভুল করছে? ভুল তো করে নাই। তো ওই ভুল না করে থাকলে ওই কাজটা আপনি করেন না কেন? করেন নাই কেন? ওনারা মানসিকভাবে আসলে দরিদ্র, ওনারা মানসিকভাবে খুবই দরিদ্র। ওনারা এইটুক সুযোগ সুবিধা এটাও ছাড়তে চান না। তাহলে এখানে ছোট্ট জিনিস কিন্তু ছাড় দেওয়ার মতো। দেখেন নেতাকে তারা তো এইটুকু ছোট্ট জায়গাতে অনুসরণ করতে পারেন না, যখন বড় জায়গা আসবে তখন কি করবেন? তখন কিভাবে করবেন? তো আমার মনে হয় না যে উনি যেভাবে চালাচ্ছেন ওইভাবে সরকার চলবে। কমল ভাই, আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা নিয়ে, জননিরাপত্তা নিয়ে এর আগে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, আপনি এর আগে অনেক বলেছেন। আসলে পরিবর্তনটা সেখানে কতটা হয়েছে? আমরা কিন্তু থানা ঘেরাও দেখেছি, বিভিন্ন এজলাসে হট্টগোল দেখেছি, নানা বিষয় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বিষয়টা হচ্ছে। এরা কারা? এটা আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা বিষয়টা জানেন কি? একটা বড় বিচার করে, বিচারটা কেন করে বলেন তো? ধরেন আমি একটা জিনিস চুরি করলাম, আমার আপনি বিচার করলেন, আমার দুটো চটথাপ্পড় মারলেন, আমাকে মারার জন্য কি আপনি বিচার করেন? তা কিন্তু করেন না। আপনি আমার সঙ্গে এমন একটা আচরণ করেন যে আচরণ দেখে আরেকজন ভাবে যে এই মোবাইলটা চুরি করলে পরে যে শাস্তিটা হবে ওটা এর চেয়ে বেশি, এই জন্য তারা যাবে না। মানে আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেন। অন্তর্বর্তী সরকারের আমলে মবটা, তারা যারা মব করছে তারা দেখছে মব করলে বাহবা পাওয়া যায়, মব করলে পরে থানায় গেলে ওসি সাহেব ভয় পায়, ওসি সাহেবের সামনে পা তুলে বসা যায়। তারা মবের ওই জিনিসটা পাইছে, ফলটা কাজে হয়েছে। আপনি দেখেন যেই দিন ইলেকশন হয়েছে, যেই দিন ইলেকশন রেজাল্ট হয়েছে 13 তারিখে, ওই দিন থেকে কিন্তু মব বন্ধ। তারা একটু থমকে গেছে। তারপরে তো 2 দিন সময় নেবে, দম দিবে, দেখবে যে এখন আমি একটু করে দেখি টেস্ট কেস কি হয়। যদি কেউ কিছু অ্যাকশনে না যায় তাহলে মব আবার হবে। বরিশালে কি হলো? আদালতে উকিলরা যায় না, মানে বারের যে সভাপতি না সেক্রেটারি জানি কি, সে যে ভাঙচুর করলো, সভাপতি যে ভাঙচুর করলো কেন? যে একজন লোকে জামিন কেন দেওয়া হলো? এই জন্য মানে জামিন দেওয়া না দেওয়া এটা তো বিচারকের এখতিয়ার। যদি তোমার পছন্দ না হয় তুমি হায়ার কোর্টে যাও। তুমি কি বিচারকের সামনে চেয়ার টেবিল ভাঙতে পারো? পারো না তো। সে ভাঙছে, কেন ভাঙছে? তার গায়ের জোর আছে, আমি বারের সেক্রেটারি, বিএনপি করি, আমার একটা ভাব আছে, সে করছে। পরের দিন তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর এখন তারও তো আবার জামিন লাগবে। এখন তার জামিনের জন্য গেছে, তার জামিন হয় নাই, এখনো কিন্তু আর ভাঙচুর করে নাই। লক্ষ্য করেন, এখন কিন্তু আর ভাঙচুর হয় নাই। তাহলে এখন ভাঙচুর হলো না কেন? হইল না এই কারণে যে ওই ভাঙচুর করলে যে আবার 5টা অ্যারেস্ট করবো, মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে। তার মানে আপনার ওই ধারণাটা তৈরি করতে হবে। যদি আপনি ওই ধারণাটা তৈরি করতে না পারেন, যদি আপনি মানুষের মধ্যে এই ধারণাটা দিতে না পারেন যে তুমি আইনের বাইরে কিছু করলে তোমাকে ছাড়া হবে না, এইটা যখন আপনি ধারণা তৈরি করবেন তখন আইন ঠিকমতো সবাই মানবে। আর যদি আপনি ধারণা করেন যে না এই যে মারামারি করছে, মানে ওই যে হবিগঞ্জে রাত্রেবেলা কোর্ট বসে মুক্তি দিতে হলো ছেলেকে, ভাই নর্মাল টাইমে করতেন কোর্ট বসে, রাত্রেবেলায় কোর্ট বসে হইলো, মানে ওনাদের তর্স হয়েছে না, এখনই মুক্তি দিতে হবে, এবং এটা সরকার এনকারেজ করেছে।